শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সার্ভিং 3 ক্লাসের লেকচার 3 তে সুস্বাগতম জানিয়ে শুরু করছি। কোভিডকালীন সময়ে সবাই সুস্থ আছো। যেমনটি কথা ছিল, তোমরা সবাই প্রপার গেট আপ ড্রেস আপে নিজ নিজ অবস্থানে মনোযোগের সহিত ক্লাস করতে বসেছো। এমনটাই বিশ্বাস করে আজকের অধ্যায় 4 এর নাম সরল বাক্য সংস্থাপনে বাধা বিপত্তি টপিকসটি শুরু করছি। প্রথমেই সরল বাক্য, তারপরে সংস্থাপন, এরপর বাধা বিপত্তি। কতগুলা ওয়ার্ড নিয়ে আসলে এই সেন্টেন্সটি উৎপত্তি, প্রত্যেকটি আমরা বুঝি কিনা সেই জায়গায় নিজেকে একটু ফোকাস করতে হবে। সরল বাক্য আমরা বুঝে এসেছি। সরল বাক্য আগের চ্যাপ্টারগুলোতে আমরা দেখেছি। বৃত্তাকার বাক্য আছে, সেটা সংস্থাপনের পদ্ধতি দেখেছি। এরপরে বাধা বিপত্তি, এইটা তোমাদের কাছে নতুন। সার্ভেয়ার হিসাবে যখন আমরা সার্ভে করতে যাব, তখন টুকটাক বাধা বিপত্তি বিভিন্ন সময়ে আসতে পারে। ইভেন যে তোমাদের আজকের টপিক সরল বাক্য সংস্থাপনেও বাধা বিপত্তি আসবে, সেক্ষেত্রে ওভারকাম করার পদ্ধতিগুলো আজকে আমরা শিখে নেব। লেটস সি। তাহলে বাক্য সংস্থাপনে বাধা বিপত্তি কি, এটা আমাদের জানা জরুরি। সরজমিনে বাক্য সংস্থাপন কালে অগম্যতা, অর্থাৎ যেখানে যাওয়া যায় না, বা অপরিদর্শিতা, যেখানে দেখা যায় না, এসব কারণে বাক্য সংস্থাপনে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এবং প্রতিবন্ধকতার ধরন অনুযায়ী বিকল্প প্রক্রিয়ায় বাক্য সংস্থাপন করতে হয়। এ সকল প্রতিবন্ধকতাগুলোকে বাক্য সংস্থাপনে বাধা বিপত্তি বলে। যদি আমরা আবার রিপিট করি, ব্যাপারটি এরকম: সরজমিনে বাক্য সংস্থাপনকালে অগম্যতা বা অপরিদর্শিতার কারণে বাক্য সংস্থাপনে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এবং প্রতিবন্ধকতার ধরন অনুযায়ী বিকল্প প্রক্রিয়ায় বাক্য সংস্থাপন করতে হয়। এই সকল প্রতিবন্ধকতাগুলিকে বাক্য সংস্থাপনে বাধা বিপত্তি বলে। অগম্যজনিত বাক্য সংস্থাপনের বাধা বিপত্তিগুলো হল: ১. যখন ছেদবিন্দু অগম্য। ২. যখন বাকবিন্দু অগম্য। ৩. যখন স্পর্শক বিন্দু অগম্য। ৪. যখন বাক ও স্পর্শক উভয় বিন্দু অগম্য। ৫. সর্বশেষ, যখন বাক ও ছেদ উভয় বিন্দু অগম্য। আমরা এই বিষয়গুলোকে ফিগারের মাধ্যমে আরো স্পষ্ট করব। সে নাগাদ আমরা একটি ভিডিও ক্লিপের মাধ্যমে এই বাধা বিপত্তি কি আর কিভাবে এটা দূর করা যায়, এবং কিভাবে এই লার্নিংটা চিত্তাকর্ষক করা যায়, সেই ব্যাপারেই আমরা একটি ভিডিও দেখব, যেটা সার্ভে এ খুব বেশি জরুরি। তোমরা বাক্য সংস্থাপন কতটা কি করবে জানি না, তবে আমাদের চেইন সার্ভে যেটা আছে, যেটা তোমরা করে এসেছো সার্ভিং 1 এ, এই সার্ভেতে বাধা বিপত্তিগুলা তোমরা দেখেও এসেছো, ওভারকামও করে এসেছো। তোমরা বোধ করি এই ভিডিওটা দেখে সেটা রিভিউ করবে এবং আ আমাদের সামনে যে বাধা বিপত্তি, অর্থাৎ এখনকার টপিক বাক্যে যে বাধা বিপত্তি গুলা আসবে, সেটা কিভাবে ওভারকাম করব সেটারও
টেকনিক এটার মাধ্যমে আমরা পেতে পারি। Let's enjoy the video. Of objects on the ground. Sometimes, though, you might find some obstacles on the ground which prevent you from carrying out ranging or chaining freely. So, how can you calculate distances and positions despite these obstacles? Let's find out the answer in this module, Obstacles in Chaining. Welcome. After completing this module, you will be able to solve the problems whenever obstacles occur in chain survey. Let's say you have to measure the horizontal distance between points A and B which are separated by this hill. These stations are not intervisible because the hill is the obstacle to ranging. Note that there is no obstacle to chaining as you can carry out stepping on the slopes of the hill. To overcome the hill as an obstacle, set stations C and D between A and B. Ranging between A and B is obstructed by the hill, but you can carry out stepping with the chain from A to the intermediate station C and from the intermediate station D to B. After that, add the horizontal distances of AC, CD and DB to obtain the distance between A and B. Now, take a look at the points M and N. There is a large rock between them, so ranging cannot be carried out. But you can run a chain along the horizontal from M towards N up to the point directly opposite N, which is O. After that, run the chain from N to O. In this way, you obtain a right angle triangle MNO. As MN is the hypotenuse of the triangle, you can calculate its length with the formula MN is equal to under root MO square plus ON square. So, remember, when there is an obstacle to ranging but not chaining, you can use the chain for stepping or triangulation in order to overcome that obstacle. Now let's say you have to find the distance between 2 points A and B which are separated by a river. Here, the river is the obstacle to chaining but not to ranging. To find the distance between A and B, set a ranging rod each at A and B. Then, take a perpendicular offset at A to point C with the cross staff. Set a ranging rod at C. Then, with cross staff kept at A, extend AB up to D. Set a ranging rod at D. Then, set the cross staff at C and sight the ranging rod at B through the staff. Keeping the cross staff at C, take a perpendicular offset to BC up to E such that the ranging rod at E is on the line AD. In this way, you obtain two similar triangles, ABC and ACE. As the ratio between the sides of similar triangles is equal, we can say that AB by AC is equal to AC by AE. Therefore, we can say that AB, the distance between 2 points separated by a river, is equal to AC square by AE. So, remember, to overcome obstacles in chaining but not ranging between 2 points, first obtain two similar triangles. After that, calculate the distance between the 2 points by equating the ratio between corresponding sides of the similar triangles. Now let's say you have to find out the distance between 2 points A and B with a building between those points. Here, the building is the obstacle to both ranging and chaining. Note that the building is an upright structure, so it is impossible to set intermediate survey stations or run a chain along its surface. So, you can set the cross staff at A and mark a point C so that line AC is perpendicular to line AB. After that, set the cross staff at C
and mark a point D so that line CD is perpendicular to line AC. Note that you should mark D at a place beyond both the obstacle and point B. Set the cross staff at point B and mark a point E on line CD so that line BE is perpendicular to line CD. Now you can see that AB is equal to CE. So, to know the distance between A and B, just measure the distance between C and E. So, remember, to overcome an obstacle to both chaining and ranging on a line, run two perpendicular lines of equal length, one before and one after the obstacle. After that, join those points and measure the length of the joining line. In this module, you have learnt how to solve the problem. ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি আগেই বলেছি ভিডিও এটা ভিজিবল একটা জিনিস। এই লার্নিংটা অনেকদিন মনে থাকে। যদি কিনা অডিও মনে থাকে ১ দিন, সেখানে ভিডিও ভিজিবলি এটা এটা তোমাকে ১ সপ্তাহ পর্যন্ত তোমার মনে রাখতে পারো। অথবা যদি ফিল্মি ভিডিও দ্যাট ইজ ইন্টারেস্টিং ভিডিও হয়, এটা তোমার আজীবন মনে থাকতে পারে। সো কনসেনট্রেশনের জন্য ভিডিও লার্নিং এটা খুবই ইম্পর্টেন্ট। লেটস সি দ্য নেক্সট স্লাইডস। আমরা আগেই বলেছিলাম আমরা যে অবস্ট্রাগল গুলা দেখবো সেগুলা মানে ভিজিবল করে চিত্রের সাহায্যে আহ, নিয়ে বুঝে তারপরে সেগুলো সলভ করব। আচ্ছা, প্রথমেই যেটা দেখতে পাচ্ছি আমরা, যখন ছেদ বিন্দু অগম, লক্ষ্য রেখো এখানে দুইটি রুট যদি হয়, এই দুইটি রুটের ছেদ বিন্দু P1 দেওয়া আছে এখানে, আসলে নরমালি B1 হয়, এখানে P1 দেওয়া আছে। এই P1 টা কি বলছে যে এটা যাওয়া যায় না। সেই ক্ষেত্রে এখানে ত্রিভুজ, লক্ষ্য করো ত্রিভুজ একটা ড্র করে এই আলফা বিটা অ্যাঙ্গেল নিয়ে এটা ওভারকাম করা সম্ভব। আমরা আগেই উল্লেখ করেছিলাম আসলে ত্রিভুজায়ন পদ্ধতি থেকেই বা ত্রিভুজায়ন জরিপ থেকেই আমাদের জরিপ বিজ্ঞানের মাথায় আসে যে যে কোনো সমস্যা আসলে এটার মাধ্যমে সলভ করা যায়, যদি কিনা যে কোনো জিনিস যে ত্রিভুজের ওই সূত্রতে পালানো যায়। নেক্সট আমরা দেখব যখন স্পর্শক বিন্দু অগম্য হয়। আমরা নিশ্চয়ই স্পর্শক বিন্দু এখন বুঝি। স্পর্শক বিন্দু, প্রথম স্পর্শক বিন্দু কোথায় যেন হয় সবাই মনে রাখছি নিশ্চয়, এটা T1, এবং দ্বিতীয় স্পর্শক বিন্দু T2। Let's see the figure। এখানে T1, T1 এ এখানে যাওয়া যায় না, এখানে অবস্থা T2 তে যাওয়া যায়। তো যদি স্পর্শক বিন্দু অগম্য হয়, না যাওয়া যায়, সেক্ষেত্রেও আবার আমরা দেখব। যখন বাঁক বিন্দু অগম্য, অর্থাৎ বাঁকে যাওয়া যায় না, বাঁক দিয়ে যাওয়া যায় না, সেক্ষেত্রে আহ এইরকম অবস্থা থাকে। তো সেক্ষেত্রেও ওভারকাম করার ওয়ে আছে, আমরা এটা শিখে নেব। যখন বাঁক ও ছেদ উভয় বিন্দু অগম্য, বাঁক কেউ যাওয়া যায় না, ছেদ বিন্দুতেও যাওয়া যায় না, এক্ষেত্রেও ওভারকাম করার ওয়ে ওয়ে আছে। দেখো ছেদ বিন্দু অগম্য, এটা আসলে যখন বাঁক, এই ফিগারটা এরকম, যখন বাঁক এবং স্পর্শক বিন্দু, আর যখন বাঁক ও ছেদ উভয় বিন্দু, বাঁক ও ছেদ উভয় বিন্দু অগম্য, যদি এইরকম হয়, দেখো ফিগারটা এইরকম হবে, এই বাঁক এবং ছেদ বিন্দু বি, বাঁকেও যাওয়া যায় না, ছেদ বিন্দুতেও যাওয়া যায় না। এই অবস্থাগলটি যদি এই বিতে থাকতো এবং বাকি তো একটা অবস্থা করতে, সেক্ষেত্রে
এই ফিগারটি ওকে। তো আমরা এখন মোটামুটি বুঝে ফেলছি যে আসলে কিভাবে এটা ওভারকাম করা হয়। তো আমরা একটা সমস্যা দেখি। সমস্যাটা ওভারকাম করা যায় কিভাবে সেটাও আমরা এখানে ওভারকাম করে দেখাবো। সমস্যাটি তোমরা ফিগারে লক্ষ্য করো। ২ টি সরল রেখা ইপি ও পিএফ, দেখো ইপি ও পিএফ ছেদবিন্দু পি ধরা হয়েছে। ছেদবিন্দু পি একটি নদীর তলদেশে অবস্থান করছে। উক্ত রেখাদ্বয়কে ১৬০ মিটার ব্যাসার্ধের একটি ডানহাতি বৃত্তাকার বাঁকের সাহায্যে সংযোগ করতে হবে। এজন্য ইপি ও পিএফ রেখাদ্বয়কে ২ টি বিন্দু এ ও বি নিয়ে, দেখো এ ও বি নিয়ে তার দৈর্ঘ্য ১৬৫ মিটার মাপা। ইএবি অর্থাৎ ইএবি ১০৮ ডিগ্রি, এফবিএ এফবিএ 1 এফবিএ এটা হবে 135 ডিগ্রি। একটু ভুল আছে এখানে। আচ্ছা, এ বিন্দুর চেইনেস ১২০ প্লাস ৮। এ বিন্দুর চেইনেস হবে ১২০ প্লাস ৮ হলে স্পর্শক বিন্দুদ্বয়ের চেইনেস ও বাঁকের দৈর্ঘ্য কত হবে সেটা বের করতে হবে। স্পর্শক বিন্দুদ্বয়, স্পর্শক বিন্দু কোন দুটি যেন? T1 আর T2। এই দুইটি বিন্দুর চেইনিস চেয়েছে, সাথে বাঁকের দৈর্ঘ্য কত হবে সেটা চেয়েছে। তাহলে আমাদের ৩ টা কোশ্চেনের আনসার দিতে হবে। সমস্যাটা হলো ছেদ বিন্দুতে যাওয়া যায় না। যাওয়া যায় না দেখেই আমরা একটা রেখা নিয়েছি যেটা কিনা যাওয়া সম্ভব। এ বি বিন্দু, এটার দৈর্ঘ্য দেওয়া আছে কত? ১৬৫ মিটার। তো সমাধানে যেহেতু চ বিন্দু অগম্য, অর্থাৎ এখানে পি বিন্দু অগম্য, সেহেতু প্রতিসরণ কোণ, ছেদ কোণ মাপা সম্ভব নয়। এজন্য ইপি ও পিএফ, লক্ষ্য করো, ইপি ও পিএফ রেখাদ্বয়ের উপর যথাক্রমে এ ও বি বিন্দু চিহ্নিত করে এ বিপি হতে পারে। এ বি আচ্ছা, এ বিপি এ বি পি এটা একটি ত্রিভুজ। এই ত্রিভুজের আমরা আগে উল্লেখ করেছি বিভিন্ন সময়ে যে ত্রিভুজের যদি কোণগুলি জানতে পারি আমরা ৩ টি কোণ জানতে পারি। আবার যদি কোণ ও রেখাদ্বয় আ উম যেকোনোভাবে মেজার করতে পারি। ৩ টি কোণ জানা আছে, একটি রেখা আ বাহুর দৈর্ঘ্য জানা আছে। তখন অন্যান্য বাহুগুলাও জানা সম্ভব। তাহলে এখানে PAB = ১৮০ ডিগ্রি মাইনাস EAB ৭২ ডিগ্রি হবে। এমনিভাবে PBA 45 ডিগ্রি হবে। APB যেটা ছেদ কোণ আমরা মাপতে পারছিলাম না, সেটা এখন বের হয়ে গেল 63 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী আ বিন্দু, তোমরা অবশ্যই আ এই পূর্বের ফিগার, অর্থাৎ যেটা আগের স্লাইডে দেখানো হলো, এই ফিগারটি ড্র করবে এবং এখনই ড্র করে ফেলো। ড্র করে আ এই বিভিন্ন বিন্দুগুলো চিহ্নিত করো এবং দেওয়া আছে কি, কি সেগুলা দেওয়া আছে ছকে লিখে ফেলো। আর কি, কি বের করতে হবে সেটাও ফাইন্ড আউট, যে এই জিনিস বের করতে হবে। যেমন T1 স্পর্শক দৈর্ঘ্যে T1 এর চেইনিস বের করতে হবে, T2 এর চেইনিস বের করতে হবে এবং
বলছে বাঁকের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে এই জিনিসটা তোমরা নিশ্চয়ই এতক্ষণে তোমরা ফিগারটি ড্র করে ফেলেছো। ড্র করে ফেললে এই ফিগারের আমরা আবারও যদি দেখে আসি তাহলে এবিপি এর বিভিন্ন কোণগুলো আমরা জানি। এবি বাহু আগেই জানি। সুতরাং আমরা ছেদ কোণটা জানতে পারি। ছেদ কোণ জানা থাকলে আমরা আগেই জানি বিভিন্ন সূত্রের সাহায্যে ছেদ বিভিন্ন ভাগের বিভিন্ন বিন্দুগুলো বের করতে পারি। তাহলে এই বিন্দুর চেইনিজ দেওয়া আছে 120 প্লাস 8। তাহলে 120 এভাবে লেখা থাকলে 120 বুঝতে হবে 120 30 মিটার দৈর্ঘ্যের যদি আমরা ফিতা ইউজ করি তাহলে 120 গুণন 30। এখন সাইনের সূত্র অনুযায়ী আমরা জানি বাহুর ডিভাইডেড বাই বাহুর বিপরীত কোণ এগুলা পরস্পর সমান। এগুলা এরকম যে পি এ এর বিপরীত বাহু সাইনের বিপরীত বাহু পি এ ডিভাইডেড বাই সাইন কত হবে 45 সি সাইন 45 হবে অর্থাৎ পিবিএ। আবার এমনি ভাবে এবির ঠিক বিপরীত বাহু এবির বিপরীত কোণ হবে 63 ডিগ্রি। জাস্ট মিন এটা এপিবি 63 ডিগ্রি। লক্ষ্য করো এপিবি 63। তাহলে পি এটা আমরা জাস্ট পি এ এইটা এখানেই রেখে এটা শুধু গুণ করে দিব। গুণ করে দিলে যেটা হয় এবি আমরা জানি 165 মিটার আর এই দুইটা আর করলে যেটা ক্যালকুলেশন করলে 130.945 এটা পি এর দৈর্ঘ্য জানলাম। এমনি ভাবে পরে স্পর্শক দৈর্ঘ্য পাওয়া যাবে PL আর 10 ভাগ 2 স্পর্শক দৈর্ঘ্য এত এখানে আর লক্ষ্য করো যে আর দেওয়া আছে 160 আর বাঁকের দৈর্ঘ্য সমান সমান আমরা জানি কত বাঁকের দৈর্ঘ্য সূত্র ছোট এল সমান পাই আলফা ডিভাইডেড বাই 180 ডিগ্রি। এটা ক্যালকুলেশন করলে ক্যালকুলেটেড ভ্যালুটা আসে 326.726 মিটার। তোমরা নিশ্চয়ই এতক্ষণে ক্যালকুলেশনটা করেছো। স্পর্শক দৈর্ঘ্য কি হবে আমরা সূত্র আগের মতনই জানি আসলে স্পর্শক দৈর্ঘ্য PT1 বিয়োগ PA PT1 PT1 আমরা পেয়েছিলাম স্পর্শক দৈর্ঘ্যের যে স্পর্শক দৈর্ঘ্য PT1 আর PA টাও পেয়েছি আমরা তাই 34672.25 মিটার। দ্বিতীয় স্পর্শক বিন্দু চেইনিস হবে অবশ্যই আমরা জানি আগের অঙ্কের গুলোর মতনই অর্থাৎ T2 চেইনিস হবে T1 এর চেইনিস প্লাস বাকি তাহলে T1 এর চেইনিস আমরা এখানে বের করেছি প্লাস বাকির দৈর্ঘ্য আমরা পেয়েছি বাকির দৈর্ঘ্য সমান সমান আসলে এই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ অধ্যায় 5 আমরা ক্রান্তিবাক নিয়ে আলোচনা করব। ক্রান্তিবাক কি? ক্রান্তিবাক হলো রাস্তার সরল অংশ ও বৃত্তাকার বাঁকের মধ্যে বা যৌগিক বা বিপরীত বাঁকের দুই বৃত্তচাপের মধ্যে ক্রমান্বয়ে পরিবর্তনশীল ব্যাসার্ধের যে অধিবৃত্তাকার
বাঁক স্থাপন করা হয় তাকে ক্রান্তি বাঁক। আমরা আবার রিপিট করছি, রাস্তার সরল অংশ ও বৃত্তাকার বাঁকের মধ্যে বা যৌগিক বা বিপরীত বাঁকের দুই বৃত্তচাপের মধ্যে ক্রমান্বয়ে পরিবর্তনশীল ব্যাসার্ধে যে অধিবৃত্তাকার বাঁক স্থাপন করা হয় তাকে ক্রান্তি বাঁক। ক্রান্তি বাঁকের দৈর্ঘ্য নির্ণয়ে যে যে পদ্ধতি ব্যবহার করা হয়। ক্রান্তি বাঁকের দৈর্ঘ্য নির্ণয়ের পদ্ধতিগুলো ধার্যকৃত ঢাল পদ্ধতি, সময়ের হার পদ্ধতি, ওরীয় ত্বরণ পরিবর্তনের হার পদ্ধতি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চিত্তাকর্ষক করার জন্য প্রথমেই ক্রান্তি বাঁক এবং এই সম্বন্ধে ক্রান্তি বাঁক কিভাবে নির্ণয় করতে হয় ভিডিওগ্রাফির মাধ্যমে চিত্তাকর্ষক করব এবং তোমরা ভিডিওটি বারবার দেখে এই ব্যাপারটাই নিজেদের মনের মধ্যে ধারণ করে নিবা। এটা তুমি, এটি হলো ক্রান্তি বাঁক। Let's enjoy the video. Circular curve, and according to Engr.Basic, a transition curve may be defined as a curve of varying radius. The radius of such a curve varies from the infinity to a certain pixel video. This definition is taken from surveying and leveling by Engr.Basic. And a transition curve is always provided on both ends of circular curve. Remember, our approach is not to talk about the transition curve. Here our approach is to determine the length of the transition curve, and there are of course many methods to determine the length of the transition curve. For this approach, to make it easy, let me just draw a nice table for this. The first column of this table will represent the serial number, and then the description about the formula, and then in the third column we'll write the formula. Let's talk about the method number first. By definite rate of superelevation, we can of course determine the length of the transition curve using the same formula n times h divided by 100. This will give us the length of the transition curve in meters. The definite rate of superelevation may be adopted as 1 in n, and of course h represents the superelevation in centimeters and n represents the length of the transition curve in meters. And the method number second is based on the radial acceleration rate, and of course we can use the same formula, vq divided by a times r. This will of course give us the length of the transition curve in meters, where v is the speed of vehicle in meters per second and a is the rate of radial acceleration. Also l represents the length of the transition curve in meters. And the third method is based on arbitrary gradient, and for this approach we can use the formula as h times v divided by a. This will give us the length of the transition curve in meters, where v is again the speed or velocity of vehicle, which can be in meters per second, h is just the amount of superelevation, and a is time rate in centimeters per second, which may be from 2.5 to 5 centimeter per seconds. So by using these three formulas or these three methods, we can easily determine the length of the transition curve. I think for better understanding, let me just do an example, and I'll do just only one example over here. Let's say in this example, we are asked to determine the length of the transition curve if the maximum superelevation is 15 centimeters, and we are asked to assume the rate of superelevation to be 1 in 400. As the data is just enough to determine the length of the transition curve, so we'll come directly into solution. And in the solution, as you see in the example terms, we are given the maximum superelevation and the rate of superelevation. So you can guess which formula should I use from that table. Let me just show you the table once again as we did a few minutes ago. This one. As you see, the method number first is by definite rate of superelevation, and in the example terms the maximum superelevation and its rate is given, so of course I can use this formula. So the length of the transition curve must be n times h divided by 100.
Now by doing some plug-in chug-in, like the length equals, the n is known, that's 1 in 400. So 400 times the h is known, that's the maximum super elevation, which is 15 centimeters, divided by 100, and that's of course just the length of the curve. This must be 60 meters. And that's it. This is how we determine the length of the transition curve. Hey, at the end, ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। তোমরা নিশ্চয়ই ট্রানজিশন কার্ভের লেন্থ এখন বের করতে পারবে। আসলে ৩ টি পদ্ধতিতেই আমরা ট্রানজিশন কার্ভের লেন্থ বের করি। আ এ পর্যায়ে আমরা ফিগারের মাধ্যমে এটা বোঝার চেষ্টা করব। দেখো, ট্রানজিশন কার্ভ ২ টি রাস্তার আ সংযোগস্থলে ব্যবহার করা হয়। সাধারণত বৃত্তাকার বাঁক যদি রাস্তার সংযোগস্থলে ব্যবহার করা হয়, তাহলে যে ব্যাপারটি হয়, এই আ দেখো স্পর্শক ট্রানজিশন কার্ভে ব্যবহার করার ফলে আ এই স্পর্শক লেনটা কিন্তু বড় হয়ে যায়। যখনই বৃত্তাকার বাঁক হবে, তখন এই লেনটা কিন্তু মানে ছোট হবে। আর লেন্থ ছোট হলে তাহলে বাঁকে আসলে কি হবে? গাড়ি টার্ন নিতে, গাড়ি ঝুঁকির মধ্যে পড়বে। অ্যাক্সিডেন্টটা বেশি হবে। এইজন্যই আমরা এখানে বৃত্তাকার বাঁক ও অ সরল আ বাঁকের এই যে বৃত্তাকার বাঁক এবং সরল বাঁকের মাঝে একটা বিশেষ আ একটি বাঁক সংস্থাপন করা হয়। এটিই আসলে ট্রানজিশন কার্ভ বা ক্রান্তি বাঁক। এই ক্রান্তি বাঁকটার উদ্দেশ্যই হলো যে আমরা ক্রান্তি বাঁক ব্যবহার করব স্বাচ্ছন্দ্যে চলার জন্য, নিরাপদে চলার জন্য, ঝুঁকিমুক্ত চলার জন্য। দেখো, আমরা আ এখানেও আ একটি সলিউশন দেখিয়েছি যে কিভাবে কি করা যায়। যদি n is divided by ১০০ করা হয়, তাহলে এই ক্রান্তি বাঁক L যেটা হবে, এই L কিন্তু দুপাশে হবে। তাহলে এক আ এইখানে যদি বলি বাঁকের দৈর্ঘ্য, এটা আসলে যৌগিক বাঁক হয়ে গেছে। দেখো, ট্রানজিশন কার্ভ একপাশে, আরেক পাশে ট্রানজিশন কার্ভ, মাঝে সার্কুলার কার্ভ। সব মিলে এই বাঁকটাকে বলা হয় যৌগিক বাঁক। তো যদি এই বাঁকের দৈর্ঘ্য জানা জানতে চাওয়া হয়, তাহলে 2l প্লাস এখানে আরেকটা l আছে, ছোট l তাই আলফা ডিভাইডেড বাই 180 ডিগ্রি। তোমরা এর আগে এটা বের করে এসেছো বা জেনে এসেছো। এখানেও বিভিন্ন এলিমেন্ট গুলো দেওয়া আছে। এটা আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউজ করা হয়। I ইউজ করা হচ্ছে, আমরা নরমালি এটা 5। শিফট শিফট হলো সরল পথ ও বৃত্তাকার পথের মধ্যে ক্রান্তি বাঁক সংস্থাপনকালে বৃত্তাকার বাঁককে আদি অবস্থান হতে কিছুটা ভিতরের দিকে সরিয়ে আনতে হয়। বৃত্তাকার বাঁকের যে পরিমাণ দূরত্ব ভিতরের দিকে সরিয়ে আনতে হয়, তাকেই শিফট বলে। স্পাইরাল কোণকে ক্রান্তি বাঁক ও বৃত্তাকার বাঁকের সংযোগ বিন্দুতে অঙ্কিত সাধারণ স্পর্শকের সাথে মূল স্পর্শক বা সরল পথে যে কোণ সৃষ্টি করে, তাকে স্পাইরাল কোণ বলে। সুপার এলিভেশন কি? সুপার এলিভেশন হলো সড়ক বা রেলপথের বাইরের দিকে ভিতরের দিক অপেক্ষা যে পরিমাণ উঁচু করে নির্মাণ করা হয়, তাকে সুপার এলিভেশন। কেন্দ্রাতিক অনুপাত কি? কেন্দ্রাতিক বল পি এবং গাড়ির ওজন ডাব্লু এর অনুপাতকে কেন্দ্রাতিক অনুপাত। রাস্তার ঢাল 1 অনুপাত n বলিতে কি বোঝায়? রাস্তার ঢাল 1 অনুপাত n বলিতে বোঝায় রাস্তার একক দৈর্ঘ্যের জন্য রাস্তার পৃষ্ঠের এলিভেশনের উন্নতি বা অবনতি ১ একক। অর্থাৎ রাস্তার প্রতি একক দৈর্ঘ্যের জন্য রাস্তার পৃষ্ঠের এলিভেশনের উন্নতি বা অবনতি ১ একক। এখানে রাস্তার আ এইখানে যদি আবার রিপিট করি, রাস্তার ঢাল 1 অনুপাত n বলতে বোঝায় রাস্তার n একক। এখানে n একক দৈর্ঘ্যের জন্য
রাস্তা পৃষ্ঠের এলিভেশনের উন্নতি বা অবনতি এক। এখানে হওয়ার মতো বোঝা যাচ্ছে এটা আসলে এন। ক্যান্টের স্বল্প বা ক্যান্ট ডিফিসিয়েন্সি সেটা কি? বাঁকের যেখানে বিশেষত দুইটি বিপরীত বাঁকের সংযোগস্থল পূর্ণ সুপার এলিভেশন প্রয়োগ করা কষ্টকর, সেখানে পূর্ণ সুপার এলিভেশন না করে কিছুটা কম সুপার এলিভেশন প্রয়োগ করা হয়। পূর্ণ সুপার এলিভেশনের চেয়ে যতটুকু কম সুপার এলিভেশন প্রয়োগ করা হয় তাকে ক্যান্টের স্বল্পতা বা ক্যান্ট ডিফিসিয়েন্সি বলে। আবারও রিপিট করছি, বাঁকের যেখানে বিশেষত দুইটি বিপরীত বাঁকের সংযোগস্থলে পূর্ণ সুপার এলিভেশন প্রয়োগ করা কষ্টকর, সেখানে পূর্ণ সুপার এলিভেশন না করে কিছুটা কম সুপার এলিভেশন প্রয়োগ করা হয়। পূর্ণ সুপার এলিভেশনের চেয়ে যতটুকু কম সুপার এলিভেশন প্রয়োগ করা হয় তাকে ক্যান্টের স্বল্পতা বা ক্যান্ট ডিফিসিয়েন্সি বলে। তাহলে সংযুক্ত বাক কি? আগের বাকটাই সংযুক্ত বাক বলেছি ফিগারের মাধ্যমে। এখন আসলে এটা যদি সংজ্ঞাকারে বলি তাহলে মূল বৃত্তাকার বাক ও এর উভয় দিকে ক্রান্তি বাক সমন্বয়ে গঠিত সম্পূর্ণ বাকটিকে সংযুক্ত বাক। সড়ক ও রেলপথের ক্ষেত্রে কেন্দ্রাতিক অনুপাতের সর্বোচ্চ মান। তাহলে কেন্দ্রাতিক অনুপাতের সর্বোচ্চ মান সড়কের ক্ষেত্রে 1/1/4, রেলপথের ক্ষেত্রে যেটি 1/8। সুপার এলিভেশনে যে যে বিষয়ের উপর নির্ভর করে, তাহলে সুপার এলিভেশন যে যে বিষয়ের উপর নির্ভর করে সেগুলো হলো সুপার এলিভেশনের পরিমাণ নিম্নোক্ত বিষয়গুলির উপর নির্ভর করে। যথা গাড়ির গতিবেগ, খ সড়ক বা রেলপথের প্রস্থ, গ বাঁকের ব্যাসার্ধ বা বাঁকের ডিগ্রি, খ যানবাহনের চাকা এবং রাস্তার সঙ্গে ঘর্ষণজনিত সহ বাঁকের লম্বালম্বি ঢালের পরিমাণ। তাহলে ক্রান্তি বাঁক তো জেনেছি আমরা, ক্রান্তি বাঁকের প্রয়োজনীয়তা আমরা উল্লেখ করেছি, তারপরেও রিপিট করব। ক্রান্তি বাঁক কেন প্রয়োজন হয় বলেছি, গাড়িকে দুর্ঘটনার হাত হতে রক্ষা করা, গতি জড়তার জন্য যাত্রীদের অবাঞ্ছিত ঝাঁকুনি বা হেলে পড়া থেকে রক্ষা করা, রাস্তার ভিতর বাইরের দিকে সমান চাপ প্রয়োগ করতে সহায়তা করা, যানবাহনকে সোজা পথ থেকে বৃত্তাকার পথে, বৃত্তাকার পথ থেকে সোজা পথে সহজে উত্তরণের জন্য, বাঁকের মাত্রা শূন্য থেকে ধীরে ধীরে বাড়িয়ে নির্দিষ্ট পরিমাণ করা যাতে বৃত্তাকার বাঁকের প্রারম্ভে নির্দিষ্ট মানের ব্যাসার্ধ পাওয়া যায়। সর্বোপরি দুর্ঘটনামুক্ত নিরাপদ চলাচলের জন্যই আসলে আমরা ক্রান্তি বাঁকের প্রয়োজন অনুধাবন করি, ক্রান্তি বাঁক ডিজাইন করি। তাহলে ক্রান্তি বাঁকের শর্ত শর্তগুলো হলো বৃত্তাকার বাঁকের সাথে ক্রান্তি বাঁকের স্পর্শক হিসেবে মিলবে। রিপিট করছি, বৃত্তাকার বাঁকের সাথে ক্রান্তি বাঁক স্পর্শক হিসেবে মিলবে। মূল সরলরেখা ক্রান্তি বাঁকের সাথে স্পর্শক হবে। ক্রান্তি বাঁকের দৈর্ঘ্য এমন হবে যাতে বৃত্তাকার বাঁকের সংযোগ বিন্দুতে পূর্ণ সুপার এলিভেশন পাওয়া যায়। বাঁকের মাত্রা বৃদ্ধির হার সুপার এলিভেশনের মাত্রা বৃদ্ধির হারের সাথে সমানুপাতিক। বৃত্তাকার বাঁকের সংযোগস্থলে ক্রান্তি বাঁকের ব্যাসার্ধ বৃত্তাকার বাঁকের ব্যাসার্ধের
ক্রান্তি বাক্যের বিভিন্ন উপাদান আছে, এই উপাদানগুলোর সূত্র যেমন ক্রান্তি বাক্যের উপাদান সমূহকে ত্রিমাত্রিক হয়, যাই বলি না কেন। যদি স্পাইরাল কোণ হয়, এখানে ডেল্টা এস এল ডিভাইডেড বাই 2 আর 180 ডিভাইডেড বাই শিফটের মান, যেটা শিফটের সংজ্ঞা আমরা বলেছিলাম, সেই শিফটের মান এস সমান সমান হবে এল স্কোয়ার ডিভাইডেড বাই 24 আর স্পর্শক দৈর্ঘ্য হবে টিএল আর প্লাস এস, এই এসটা হলো শিফট আর বৃত্তাকার বাক্যের ব্যাসার্ধ, tan phi ভাগ 2, ফাইটা হলো ডেল্টা প্লাস এল ডিভাইডেড বাই 2। আচ্ছা, স্পাইরালের ক্ষেত্রে যেটা হবে টিএল প্লাস এস tan phi ভাগ 2 প্লাস এল ডিভাইডেড বাই 2 1 মাইনাস এস ডিভাইডেড বাই 5 স্পাইরাল। এখানে ফাই অথবা ডেল্টা যে কোনো বলতে পারি অথবা লিখতেও পারি। আচ্ছা, ক্রান্তি বাক্যের দৈর্ঘ্য হবে এল সমান সমান ডি কিউ ডিভাইডেড বাই আলফা। আবার ক্রান্তি বাক্যের দৈর্ঘ্য আমরা জানি 3 ভাবে বের করা যায় 3 সূত্রের সাহায্যে। এলসি সমান সমান পাই আর ডেল্টা ডিভাইডেড 2 ডেল্টা এস ডিভাইডেড বাই 180। সংযুক্ত বাক্যের দৈর্ঘ্য এলসি সমান সমান এলসি প্লাস ছোট এলসি প্লাস 2 এল। কেন্দ্রাত্মিক অনুপাত টি ডিভাইডেড বাই ডাব্লিউ স্কয়ার জি। তাহলে এই উপাদানগুলো আমরা জানবো, সাথে উপাদানগুলো ফিগারের সাহায্যে নিজে নিজেই ড্র করে এটাকে এস বলে, এটাকে এল বলে, এটাকে আর বলে, এইসব আমরা বের করা শিখবো। এই জাতীয় যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা সলভ করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের বিষয়বস্তু এখানেই শেষ করছি। তোমরা ইতিমধ্যে তোমাদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল সেই অ্যাসাইনমেন্টের কাজ শুরু করে দিয়েছো। জানি তোমরা খুব সতর্কতার সহিত অ্যাসাইনমেন্টটা করবে। ইভেন তোমাদের অ্যাটেন্ডেন্স অলরেডি তোমরা রেসপন্স করেছো, দেখেছি। তোমরা যথারীতি নিয়ম মেনে অ্যাসাইনমেন্টটি, যেহেতু তোমাদের নতুন, তোমরা এই সিস্টেমে নতুন, অ্যাসাইনমেন্ট যেমন ধরো শিক্ষকরা দেয়, তো আমি এখানে অ্যাসাইন করেছি তোমাদের, তোমরা সবাই অ্যাসাইনে আসো। তোমরা নিজ নিজ মেইলটা ওপেন করে অ্যাসাইনের অ্যাসাইনমেন্টের যে ভিডিওটি দেখানো আছে তোমরা ভিডিওটি দেখবে। সাথে তোমাদের পাঠ্য বইয়ের সহায়তা নিয়ে একটি ম্যাথমেটিক্যাল টার্ম তোমরা প্রবলেম হিসেবে সলিউশন করে তোমরা সেটি ছবি তুলে এখানে আপলোড করে দেবে। জাস্ট এটাই কাজ, এটাই তোমাদের অ্যাসাইনমেন্ট 1 হিসেবে ধারণ করা থাকবে। ধন্যবাদ সবাইকে। তোমরা এই অ্যাসাইনমেন্টটি, যেহেতু তোমরা নতুন, আমি আবারও রিপিট করছি, আমরা সিস্টেমে অ্যাসাইনমেন্ট এইভাবে নিয়েও অভ্যস্ত না, দিয়েও অভ্যস্ত না। যেহেতু নতুন, আগামী ক্লাসের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ আগামী ক্লাস শুরু হবে তোমাদের আগামীকাল 11টা, 11টার আগ পর্যন্ত এই অ্যাসাইনমেন্টটি দেওয়ার সময় থাকবে। তোমরা